দেখো, এখান থেকে প্রথমে আমরা যদি দেখি, আমরা আজকে ডেট কত বলে দাও ফটাস করে। আজকে 21 তারিখ, 21/6/2024। আমরা আজকে যন্ত্রাদি পড়বো, তড়িতের যন্ত্রাদি। যন্ত্রাদি আর তাদের নীতি, কিভাবে কাজ করে, কেমন ভাবে কি কাজ করে, প্লাস ভালো করে মাপতে গেলে কি করতে পারি, কোন জিনিসের উপরে ওর ভালো করে সেই যন্ত্রটা মাপছে, কি কি জিনিস মাপতে পারে, কি করে না করে, এগুলোর ডিটেলস ইন্ট্রোডাকশন এবং যতটা পারা যায় এটা আজকে কমপ্লিট করবো। তার আগে আমাদের কিছু জিনিস, যেমন ধরে নাও ওহমের সূত্রে আমাদের বাকি আছে, সেইগুলো সম্বন্ধে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা ভালো করে পড়বে। ফার্স্ট হচ্ছে হোমওয়ার্ক, হচ্ছে আমরা এই যে তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র যখন পড়লাম, তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, এইখান থেকে হোমওয়ার্ক দেবো প্রথমে। 1 নম্বর হচ্ছে এই যে ব্যাটারি, প্রাথমিক সেল, গৌণ সেল বলতে কি বোঝায়, ব্যাটারির ক্ষমতা বলতে কি বোঝায়, এই যে তড়িৎ কোষ সম্বন্ধে, তড়িৎ কোষ কি, প্রকারভেদ, তারপরে কার্যক্ষমতা, সামর্থ্য, কোষের সামর্থ্য, এগুলো বলতে কি বোঝায়। তারপর ধরে নাও একটি ব্যাটারির সামর্থ্য, একটি ব্যাটারির সামর্থ্য ধরে নাও বলে দিল যে 10 অ্যাম্পিয়ার আওয়ার, এটা মানে কি, এগুলো সম্বন্ধে তোমরা পড়ে আমাকে লিখে পাঠাবে। তারপরে হচ্ছে প্রাথমিক কোষ এবং গৌণ কোষের মধ্যে তফাৎ কি, এইটুকু তোমরা লিখে পাঠাবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, যেমন ধরুন আমাদের যে মোবাইলের ব্যাটারি গুলো হয়, মোবাইল যদি আমরা দেখি, সে মোবাইলেও তো একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারিটা কি প্রকৃতির ব্যাটারি, এবং মোবাইলের ব্যাটারি দেখবে লিখে যে 3000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, লেখে না লেখে না, কারো 2000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, জানো না, জানো না ব্যাটারি এটা বলতে কি বোঝায়, এগুলো তোমরা লিখবে, রাইট ডাউন ফ্রম, বই থেকে পড়বে, বুক, সেখান থেকে এই কোশ্চেন গুলো লিখবে, অ্যান্সার গুলো লিখবে। এটা হচ্ছে নাম্বার 1, হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 2, তো হচ্ছে যে কার্বন রোধ, কার্বন রোধ যেটা আছে, এই কার্বন রোধের বর্ণ সংক্রান্ত নিয়ম যেটা আছে, এটা পাতি লিখে মুখস্থ করবে। এবং এখানে তোমাদের আহ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিভাবে তৈরি হয়, কিভাবে তৈরি করা হয় এটা একবার দেখবে পড়ে। এগুলো হচ্ছে সিম্পল স্টোরি, গল্প, এগুলোর মধ্যে কিন্তু কঠিন কিছু নেই, সহজ আছে। আর এক্ষেত্রে কিভাবে এর সহনশীলতা, কার্বন রোধের সহনশীলতা বলতে কি বোঝায়,
কিভাবে নির্ণয় করা যায়, জাস্ট দেখবো কিভাবে নির্ণয় করা হয়। আর এখান থেকে তোমার কার্বন রোধের সেরকম কিছু নেই। আর ওই কোন একটা কার্বন রোধের ABCD যেগুলো আছে 0 1 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে সেগুলো দিয়ে বলে দেয় যে কটা কি হবে না হবে। তো এরকম ধরে নাও তোমার 5000 রোধটা কি করে নির্ণয় করব? রোধ কিভাবে নির্ণয় করা যায়? জাস্ট দেখে, কালার দেখে কি করে রোধ নির্ণয় করব? এগুলো সম্বন্ধে তোমরা বই পড়বে আর এই কোশ্চেন গুলোর অ্যান্সার লিখবে। বেসিক্যালি আমি চাইছি, দেখো প্রতি ক্ষেত্রেই দেখবে কোনো একটা সাবজেক্টের সমস্ত জিনিস কিন্তু বোঝানোর নেই, সব জিনিস জোর করে বোঝানো যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে মনে রাখার বিষয়, এই দুটো দুটো টপিকই হচ্ছে মনে রাখার বিষয়। সুতরাং এগুলো মেক এ নোট, এই কোশ্চেনগুলোর মেক এ নোট, ক্লিয়ার নোট, একটা ক্লিয়ার নোট করবে এবং সেটা বাই নেক্সট স্যাটারডে এটাকে তৈরি করবে। আর নেক্সট শনিবার যে অফলাইন ক্লাস হবে তাতে খাতা জমা করবে। ওকে, এটা তৈরি কেন করে নেবে? কারণ বাই চান্স এখান থেকে হয়তো কোশ্চেন পড়ে না, সেই রকম ভাবে পড়ে না, এর কারণ এই চ্যাপ্টার থেকে আরো অনেক ইন্টারেস্টিং কোশ্চেন হয়, কিন্তু বাই চান্স যদি 1 নাম্বার পড়ে যায়, আমরা চাই না সেই সহজ 1 নাম্বার কোনোভাবে মিস করে যায়। তো এটা তোমাদের দায়িত্ব। আমি একবার দেখবো কেমন কি তোমরা লিখছো। লেখার পর যদি আমি বুঝি যে রেডি হয়ে গেছে তো ভেরি গুড, না হয়ে গেলে আমরা নেক্সট যখন পরীক্ষা নেব এখান থেকে আমি 4 5 নাম্বার কিন্তু ফেলবো, যাতে করে এই জায়গাটা আমাদের মুখস্থ হয়ে যায়। কি বোঝা গেল? হ্যালো, হোয়াট ইট, বুঝতে পেরেছো? তার মানে যাতে কোনো জিনিস আমাদের বাদ না থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে প্রথম তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক গুলো বুঝে সুঝে, কোশ্চেন বুঝে পড়ে, ভালো করে প্রত্যেকটা জিনিস ঠিক ঠিক করে তৈরি করে মুখস্থ করে একবারের জন্য এটা লিখে নেবে নোটটা, যাতে করে এই নোটটা যখনই তুমি পরীক্ষা দিতে যাও একবার জাস্ট ঝপ করে দেখে নিলে কোনোভাবে কোনো কোশ্চেন এখান থেকে যদি পড়ে তাহলে মুখস্থ টাইপের কোশ্চেন পড়বে, সেই মুখস্থগুলো ফটাফট ফটাফট তোমরা করে দিতে পারবে। তো সুতরাং একটা ক্লিয়ার নোট বানাবে, এই নোটটা কিন্তু খুব সুন্দর করে যত্ন করে রেখে দেবে, যাতে করে 1 2 নাম্বার যদি বাই চান্স পড়ে যায়, 1 নাম্বার 2 নাম্বার পরেই পড়ে গেলে যেন ঝপ করে দিতে পারো। ওকে, এবার আমরা আসি আমাদের পড়াতে। তাহলে আমরা আজকে কি পড়বো? আজকে আমরা পড়বো তড়িৎ যন্ত্রাদি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্ট কি করে? কোন একটা যন্ত্র কি করে? যন্ত্র কি করে? যে কোনো যন্ত্র কোন রাশিকে কি করে? পরিমাপ করে, তাহলে মেজার করে। এবার দেখো, এই যে পরিমাপ করে, এবার যে কোনো যন্ত্র কোনো একটা রাশিকে পরিমাপ করে, তাহলে তড়িৎ যন্ত্র কি করবে বলো তো দেখি? তড়িৎ যন্ত্র কি করবে? তাহলে তড়িৎ সংক্রান্ত যে রাশিগুলো আছে, তড়িৎ প্রবাহ সংক্রান্ত যে রাশিগুলো আছে, এগুলোকে পরিমাপ করবে। এবার আমরা দেখতে চাই তড়িৎ পরিবাহ সংক্রান্ত রাশি সমূহ কি কি। যদি তোমরা বলে কি কি রাশি আছে, তোমরা এখনো পর্যন্ত কোন কোন জিনিসগুলো আমরা লিখেছি বলো, কোন কোন প্যারামিটার গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহ সংক্রান্ত, বলো এক এক করে। তড়িৎ
আগে বলো রাশিগুলোর নাম বলো। প্রথম হচ্ছে দেখো রোধ, তারপর হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য, প্রবাহ মাত্রা, আর একটা তড়িৎ কোষের কি হয়, তড়িৎ কোষের তড়িৎচালক বল, আর একটা তড়িৎ কোষের কি হয় বলো, অভ্যন্তরীণ রোধ। মোটামুটি আমরা আপাতত এই সমস্ত জিনিসগুলো দেখেছি। কি বলছো? কি রোধ মাপলেই আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে রোধাঙ্ক মাপতে পারবো? এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে বেসিক রাশি কোয়েন্টিটি, যেগুলো তোমার তড়িৎ প্রবাহ সংক্রান্ত। এবার এই রোধ মাপার কিছু যন্ত্র আছে, যেগুলোর কিছু কিছু নাম আছে। যেমন ধরো নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ নীতি। তারপর আছে মিটার ব্রিজ নীতি। বিভব পার্থক্য মাপা বা ভোল্টেজ মাপার জন্য দরকার হয় ভোল্ট মিটার, ভোল্টামিটার নয়, ভোল্ট মিটার। তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার হয় অ্যামিটার। আর তড়িৎ কোষের অভ্যন্তরীণ বল ও তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ, এটাকে মাপার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি তাকে আমরা বলি পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার বা বাংলায় এটাকে বলা হয় বিভব বিভাজক, বিভব বিভাজক যন্ত্র। এই কটা জিনিসই কেবলমাত্র তোমাদের ক্লাস 12 এর সিলেবাসে আছে, এবং এখান থেকে অবশ্যই 3 থেকে 4 নাম্বার 5 নাম্বার পরীক্ষায় প্রতিবারই পড়ে এবং পড়বেই পড়বে, খুব ইম্পর্টেন্ট। মানে এগুলো জানা আমাদের দরকার। কি করে রোধ মাপা হয়, কি করে বিভব পার্থক্য মাপা হয়, কি করে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, তড়িৎ কোষের তড়িৎচালক বল কি করে মাপবো, অভ্যন্তরীণ রোধ কি করে মাপবো, পোটেনশিওমিটার যন্ত্রটা কেমন দেখতে, হুইটস্টোন ব্রিজ যন্ত্রটা নীতিটা কিভাবে কার্যকরী হয়, মিটার ব্রিজ নীতিটা কিভাবে কার্যকরী হয়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। আমরা শুরু করব প্রথমে এইটা দিয়ে। আজকের টপিক আমাদের হবে ভোল্টমিটার এবং অ্যামমিটার। তারপর আমরা যাব রোধে, হুইটস্টোন ব্রিজ নীতি, মিটার ব্রিজ নীতি, তারপর আমরা পোটেনশিওমিটার বা বিভব বিভাজক করবো। তাহলে আমাদের কেমন ভাবে আমরা প্রসেসে এগোবো? তাহলে ফার্স্ট আমরা যেটা করব, আমরা ফার্স্ট স্টাডি করব ভোল্টমিটার, অ্যামমিটার, এটার স্টাডি করব। তারপর আমরা করব এগুলো আমরা কি মাপে, ভোল্টেজ, এটা ভোল্টেজ মাপে, এটা কারেন্ট মাপে। তারপরে সেকেন্ড স্টেপে আমরা কি করব, রোধ নির্ণয় করব, রোধ নির্ণয়ের নীতিগুলো পড়বো। সব কিন্তু খুব সহজ, রোধ নির্ণয়ের নীতি পড়বো। তারপরে থার্ড স্টেজ যেটাই আমরা পড়বো, সেখানে আমরা পড়বো পোটেনশিওমিটারটা কি জিনিস, যেখান থেকে একটা তড়িৎ কোষের, তড়িৎ কোষের তড়িৎচালক বল, যেটাকে আমরা ই আকারে চিহ্নিত করি, আর অভ্যন্তরীণ রোধ, এগুলো নির্ণয় করব। অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, এগুলো নির্ণয় করব। তাহলে ফার্স্ট আমরা ভোল্টমিটার অ্যামমিটার দিয়ে শুরু করি, এবং এটাই আজকের আমাদের আজকের টপিক হবে। কিন্তু সেটা পড়ার আগে আমরা একটা নতুন কনসেপ্ট আলোচনা করব, শান্ট। তার আগে আমরা ভাববো যে ভোল্টমিটার, এটা বিভব পার্থক্য মাপে,
অ্যামিটার যেটা, সেটা বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপে। এই দুটোই, ভোল্টমিটার হোক বা এমমিটার হোক, এরা সবাই গ্যালভানোমিটার দিয়ে তৈরি। দুটি যন্ত্রই গ্যালভানোমিটার দিয়ে তৈরি। এবার গ্যালভানোমিটার কি জিনিস, এটা আমরা পরে ম্যাগনেটিক ইফেক্ট পড়লে আরো ভালো করে জানতে পারবো। আপাতত আমরা জানি, আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন গ্যালভানোমিটারের কি জিনিস, কিভাবে কাজ করে, সেগুলো ভালো করে জানতে পারবো। তার আগে আমাদের এখন জানা দরকার যে গ্যালভানোমিটার হলো, এটি একটি যন্ত্র, যন্ত্র যা তড়িৎ প্রবাহিত হলে, যার মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তা বিক্ষেপ দেখায়। মানে এরকম এরকম একটা গোল আছে, এখানে ধরো কাঁটা দেওয়া আছে, আর এখান থেকে ধরে নাও একটা এরকম কাঁটা দেওয়া আছে। এবার এটা যদি 0 হয়, এটা -10 ধরে নাও, এটা +10 অ্যাম্পিয়ার কিছু একটা আছে। এবার যদি এই যন্ত্র দুই দিকে দুটো তার আছে, এই দিক দিয়ে যদি কারেন্ট যায় কোনোভাবে, এই বরাবর যদি কারেন্ট যায়, আর কারেন্টটা যদি এই বরাবর বেরোয়, তাহলে এই কাঁটাটা ডান দিকে ঘুরে যাবে, পজিটিভ কারেন্ট যদি হয়। যদি তাহলে এটা ডান দিকে ঘুরে গেল কাঁটাটা। যদি যদি এটা নেগেটিভ কারেন্ট হয়, এই যন্ত্রটাতে যদি ধরে নাও নেগেটিভ কারেন্ট হয়, মানে এই দিক থেকে কারেন্ট ঢুকে এই দিক দিয়ে বেরোচ্ছে, তাহলে কাঁটাটা এইদিকে বিক্ষেপিত হবে। এরকম দাগ টানা থাকবে, 0, -10, +10। তাহলে এইখানে 0 হওয়ার কথা ছিল, এটা বাম দিকে ঝুঁকে গেল। তাহলে এটা পজিটিভ বা নেগেটিভ কারেন্ট যদি যায়, পজিটিভে যদি ডান দিকে বিক্ষেপিত হয়, নেগেটিভের সময় বাম দিকে বিক্ষেপিত হবে। এবার এই গ্যালভানোমিটার যন্ত্রটা এমনই, এটার মধ্যে কিন্তু বিশাল পরিমাণ কারেন্ট তুমি যদি হু হু করে পাঠিয়ে দাও, তাহলে এই কাঁটাগুলো, এখানে একটা কাঁটা থাকে, তাহলে এখানে কি কি থাকে দেখতে কেমন, তাহলে গ্যালভানোমিটার দেখতে কেমন, গ্যালভানোমিটার কেমন দেখতে যদি আমরা বলি, তাহলে আমরা এখন ছবি দেখলাম, এরকম একটা গোল ডায়াল থাকবে, বসে থাকবে, যেমন তোমার ঘড়ি টড়ি যেমন বসে থাকে সেরকম, আর দুই দিকে তোমার এরকম তার বেরিয়ে থাকবে। এবার এর মধ্যে যেটা ডিসপ্লে যেটা থাকে, সেই ডিসপ্লের মধ্যে এরকম কাঁটা দেওয়া থাকে, আর এর সেন্টার থেকে একটা এরকম কাটা থাকে, আর এখানে দাগ কাটা থাকে। এইটা হচ্ছে ধরে নাও 0, এইদিকে নেগেটিভ কিছু পার্ট আছে, মাইনাস কিছু একটা আছে, -10 ধরলাম, এদিকে +10। কিন্তু এগুলো অ্যাম্পিয়ারে থাকে না, মিলি অ্যাম্পিয়ারে থাকে সাধারণত। তাহলে এখানে এর বৈশিষ্ট্য হচ্ছে, এর একটা কাঁটা থাকে, এটা হচ্ছে কাঁটা, কাঁটা থাকে, এই কাঁটাটা বিক্ষেপ দেখায়। আর কি থাকে, এখানে কিছু দাগ কাটা থাকে, দাগ কাটা থাকে। এই দাগগুলো তোমার কিন্তু মেজারমেন্ট করে কতগুলো, এবং সেই দাগগুলো মোটামুটি মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে, খুব কিন্তু বেশি থাকে না। তাহলে এখান থেকে আমরা কি, এই যন্ত্রটার সম্বন্ধে আর কি তথ্য আছে, এই যন্ত্রটার সম্বন্ধে আরো তথ্য আছে। যদি প্রচুর কারেন্ট তুমি দিয়ে দাও, তাহলে কাঁটাটা একদিকে ঘুরে যাবে, সে আর ব্যাক করবে না। ফট করে কোনোদিন ডান দিকে ঘুরে গেল, সে দেখা গেল কাঁটাটা নষ্ট হয়ে গেল। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে অল্প অল্প পরিমাণ অল্প পরিমাণ তড়িৎ প্রবাহের জন্য ব্যবহৃত হয়
তড়িৎ প্রবাহের পরিমাপের জন্য ব্যবহার হয়, বা তড়িৎ প্রবাহকে সেন্স করতে, তড়িৎ প্রবাহ সেন্স করার জন্য বা মাপার জন্য ব্যবহৃত হয়। অল্প পরিমাণ তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহৃত হয়, কিরকম? মিলি অ্যাম্পিয়ার অর্ডারে। 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত অ্যাম্পিয়ার গো? 10⁻³ অ্যাম্পিয়ার। তার মানে 1 অ্যাম্পিয়ারের 1/1000 ভাগের 1 ভাগ হয়তো 10 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 5 মিলি অ্যাম্পিয়ার হতে, এইরকম অর্ডারের, মিলি অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট মাপার জন্য ব্যবহৃত হয়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, হঠাৎ করে যদি বিরাট কারেন্ট চলে যায়, বিরাট তড়িৎ প্রবাহ চলে যায়, তাহলে কি হবে? চলে গেলে কি হবে বলো? তাহলে গ্যালভানোমিটার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, গ্যালভানোমিটার নষ্ট হয়ে যায়। তার মানে তার মানে এবার এখান থেকে যদি আমরা, এখান থেকে যে জিনিসগুলো আমরা তথ্যগুলো পেলাম, সেখান থেকে যদি আমরা ভালো করে বুঝি বা বোঝার চেষ্টা করি যে একটি গ্যালভানোমিটারকে যদি আমরা ব্যবহার করতে চাই, গ্যালভানোমিটারকে ব্যবহার করতে গেলে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বিশাল মানের তড়িৎ প্রবাহ যাওয়া চলবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। এবার এই গ্যালভানোমিটারকে ব্যবহার করে আমরা একবার তড়িৎ প্রবাহ করব, মাপবো, আর আমরা একবার ভোল্টেজ মাপবো। যখন গ্যালভানোমিটারকে ব্যবহার করে তড়িৎ প্রবাহ মাপবো, তখন তাকে, সেই যন্ত্রটাকে কি বলা হয়? একদম তাই। এই গ্যালভানোমিটারকে এই গ্যালভানোমিটারটাকে এই গ্যালভানোমিটার প্রকাশ কি করে করা হয়? এটাকে ছবি আঁকা কি করে হয়? প্রেজেন্টেশন কি রকম? এরকম একটা দাগ দিই, গোল দেবো, নিয়ে জি লিখে দেবো। এইটা হচ্ছে গ্যালভানোমিটার প্রকাশ। জি মানে হচ্ছে, আমরা সাধারণত ধরে নিই, গ্যালভানোমিটারের রোধ। গ্যালভানোমিটারের রোধ, এইটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রকাশ। তাহলে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি যে এই যে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারকে কিন্তু আমরা ব্যবহার করব মিটারকে তড়িৎ প্রবাহ পরিমাপে ব্যবহার করছি, আর এই গ্যালভানোমিটারকে বিভব পার্থক্য পরিমাপে ব্যবহার করছি। এক্ষেত্রে আমরা নাম দিচ্ছি ভোল্টমিটার, আর এক্ষেত্রে আমরা নাম দিচ্ছি অ্যামমিটার। এবার আমাকে বলো, গ্যালভানোমিটার তো এমনিই তড়িৎ পরিবহন করতো, তাহলে তড়িৎ প্রবাহ পরিমাপে ব্যবহার মানে কি? এটা একটা ফালতু কোশ্চেন হয়ে যাচ্ছে না সঠিক কোশ্চেন হচ্ছে? গ্যালভানোমিটার তো এমনিই কারেন্ট মানে মাপতো। এখন হঠাৎ করে আমি বলছি সেই গ্যালভানোমিটারকে তড়িৎ প্রবাহ মাপার জন্য ব্যবহার করব, তাহলে এটা কি একটা বোকা বোকা ব্যাপার হয়ে গেল কি? এখানে মেন ক্যাচটা কি? তাহলে কি এমন চেঞ্জ করতে হবে? তাহলে ওই গ্যালভানোমিটার দিয়ে ব্যবহার করলেই হয়ে যেত। কি হবে? না, আমরা তো দুটো আলাদা আলাদা যন্ত্র। গ্যালভানোমিটারকে ব্যবহার করে আমি তড়িৎ প্রবাহ মাপবো, তার অ্যারেঞ্জমেন্ট আলাদা, চেহারা আলাদা।
ওই গ্যালভানোমিটারকে ব্যবহার করে যখন বিভব পার্থক্য মাপবো তখন তার চেহারা আলাদা। আমার প্রশ্ন হচ্ছে এই যে 1 নাম্বার যে ইউজটা আমরা করছি, সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যামমিটারেরও গ্যালভানোমিটারেও প্রশ্নটা বুঝতে পারছো কি? প্রশ্ন হচ্ছে গ্যালভানোমিটার মিটারও তড়িৎ প্রবাহ মাপে। অ্যামিটারও তড়িৎ প্রবাহ মাপে। এদের কি কোনো তফাৎ আছে? এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আছে, নইলে তাদের আলাদা আলাদা নাম দিতাম না। কোথায় তফাৎ? আমরা একটু আগেই বললাম, দেখো গ্যালভানোমিটারে যদি বেশি কারেন্ট আমরা পাঠিয়ে দিই তাহলে গ্যালভানোমিটার কি হবে? কিন্তু অ্যামমিটার আমাদের তো কারেন্ট মাপবে। আমাদের গৃহস্থালির কারেন্ট কিরকম অ্যাম্পিয়ার হয়? 5 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার। আর গ্যালভানোমিটার কতটা পর্যন্ত মাপতে পারে? মোটামুটি 10 মিলি অ্যাম্পিয়ার। কথার কথা বলছি, 1 মিলি অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, এরকম ম্যাক্সিমাম মাপতে পারে। তার চেয়ে বেশি যদি কোনো কারেন্ট ওর মধ্যে দিয়ে চলে যায় তাহলে সে শেষ। কিন্তু অ্যামমিটার দিয়ে আমি কত মাপবো? অ্যাম্পিয়ার রেঞ্জে, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, এগুলো আমি মাপবো। এগুলো মাপবো অ্যামমিটার দিয়ে। তাহলে নিশ্চয়ই কিছু একটা টেকনিক ব্যবহার করতে হবে যাতে করে গ্যালভানোমিটার আমি ব্যবহার করব, কিন্তু গ্যালভানোমিটারে বেশি কারেন্ট যাবে না, কিন্তু তবুও আমি কারেন্টটা মাপতে পারবো। কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তাহলে প্রশ্নের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হচ্ছে অবশ্যই দুটো আলাদা, অবশ্যই আলাদা দুটো। গ্যালভানোমিটার যেটা, সেটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে রেঞ্জে তড়িৎ প্রবাহ করে। গ্যালভানোমিটার প্রবাহ মাপে, বেশি হয়ে গেলেই বিপদ। আর অ্যামিটার যেটা, সেটা তোমার অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, এগুলো মাপে, এগুলো মাপবে। তাহলে কি এমন টেকনিক আমরা ব্যবহার করতে পারি যাতে করে আমরা একটা গ্যালভানোমিটার ইউজ করব যার মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, অথচ অথচ আমরা সেইখানে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল গৃহস্থালির কারেন্ট, এগুলো তো গৃহস্থালির কারেন্ট, আমাদের ঘরের যে কানেকশন গুলো আছে তাদের তাদের প্রবাহ মাত্রা এরকম রেঞ্জের হয়, এরকম হয় 4-5 অ্যাম্পিয়ার হয়। এই যে টেকনিক, এই টেকনিকটা বলা হয় শান্ট। কি বলা হয়? রোধ বেশি করে দিলে কারেন্ট কম হবে, ঠিক বলেছো। এবার আমরা দেখার চেষ্টা করব রোধ যেদিকে বেশি সেদিকে কারেন্ট কম হবে। কিন্তু যখন গ্যালভানোমিটার নিয়ে নিয়েছি তখন তো গ্যালভানোমিটারের রোধ ফিক্সড। তাহলে মনে করি, প্রথমেই ধরে নিচ্ছি, মনে করি গ্যালভানোমিটারের রোধ, ও গ্যালভানোমিটারের রোধ সমান জি, আর কম হবে, ঠিক। গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ সমান ধরে নিলাম আইজি। এবার মূল বর্তনীর প্রবাহ যেটা আমরা মাপবো, মূল বর্তনীর প্রবাহ সেটা সমান আই। এবার আমাকে বলো তো দেখি, আই বড় না আইজি বড়? আই বড় না আইজি? আইজি বড়। আই আই অবশ্যই অনেক বড়। এটা তো মেন কারেন্ট, এটা তোমার ঘরের কারেন্ট। আর এইটা হচ্ছে গ্যালভানোমিটার কতটা সহ্য করতে পারে।
তার মানে আই যেটা, সেটা গ্রেটার দেন আইজি। তাহলে এবার বলো, কারেন্ট যদি মাপতে হয় তাহলে তো ওকে বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত করতে হবে না সমান্তরালে? সমান্তরালে কোনোভাবেই কারেন্ট মাপতে পারবে না। কোনো একটা যন্ত্র যদি কারেন্ট মাপতে চায়, সেই যন্ত্রটাকে তুমি কি করবে? ধরো এখানকার মধ্যে দিয়ে কারেন্ট মাপতে জানতে চাইছো, তাহলে তুমি কি করবে? এখানে ছিঁড়ে দেবে, এখানে কেটে দেবে, কেটে দিয়ে তুমি কি করবে? এখান থেকে তুমি এইদিকে একটা পার্ট পেলে, এখানে কাটা, আর এইদিকে একটা কাট পেলে, এটা কাটা, নিয়ে এইখানে যন্ত্রটা বসিয়ে দেবে না? তবেই তো তোমার কারেন্টটা যাবে তার মধ্যে দিয়ে। এইটার নাম হচ্ছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটারটা কেমন ভাবে ব্যবহার করবে? অ্যামমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা তড়িৎ প্রবাহ নির্ণয় করে। কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ যদি কেউ নির্ণয় করতে চায়, তাহলে তাকে বর্তনীতে কেমন ভাবে যোগ হতে হবে? শ্রেণীতে যুক্ত হবে। তাহলে এখান থেকে একটা ফান্ডা পেলাম। অনেকগুলো আমরা ছোট ছোট ফান্ডা আমি তোমাদেরকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর আমরা অ্যাকচুয়াল প্রবলেমে যাব, যাতে করে তোমরা নিজেরাও একটু ভাবতে পারো। বলে দিলে ঝপ করে হয়ে যাবে, থিঙ্কিংটা তৈরি হবে না। তাহলে এখানে দেখলাম অ্যামিটার, অ্যামিটার কি করে? তড়িৎ প্রবাহ মাপে। কার? বর্তনীর তড়িৎ প্রবাহ মাপে। বর্তনীর তড়িৎ প্রবাহ মাপে। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ যদি মাপে, তাই এটি তাই এটি বর্তনীর সাথে কেমন ভাবে যুক্ত হবে? বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত হবে। তাহলে তো কারেন্ট পুরো মাপতে পারবে না। তাহলে এবার দেখো, এই বর্তনীতে একটা কারেন্ট যাচ্ছিল আই, এখানে ধরে নাও অ্যামমিটার যুক্ত আছে। এবার এই দিক দিয়ে কারেন্ট বেরোবে আবার আই। এবার এই অ্যামমিটারটাকে গ্যালভানোমিটার দিয়ে আমরা তৈরি করব। তাহলে দেখো, যদি আমরা এখানে শুধু গ্যালভানোমিটার ইউজ করি, তাহলে টোটাল আই কারেন্ট এদিকে চলে যাবে। তাহলে কি হবে? এইটা তো সমান্তরালে, এইদিকে সমান্তরালে কি কত মানের রোধ ব্যবহার করব, বেশি না কম? এই যে এর রোধ তো জি, এইদিকে রোধ যদি আর হয়, তাহলে আর ধরো না, আর এ শান্ট, এটাকে শান্ট বলা হয়, তা আমি নাম দিচ্ছি এটা এস। এটা যদি এস হয়, এটা হচ্ছে শান্ট রোধ। এবার বলো তো, এস বড় হবে না কম হবে? কেন? সমান্তরালে কম হবে মানে কত? জি এর চেয়ে কম না বেশি? জি বড় না এস বড়? প্রশ্ন হলো, জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এস মানে হচ্ছে শান্টের রোধ, শান্তের রোধ। তাহলে কে বড়? এ এস বড় না জি বড়? তুমি এখানে টার্গেট, এই যে শান্টটা লাগালে কেন? এই যে শান্টের রোধটা লাগালে কেন? কি উদ্দেশ্য ছিল তোমার? কি উদ্দেশ্য ছিল? প্রবাহ বাড়াতে নয়, তোমার তো কারেন্ট বাইরে দিয়ে আসছিল আই, এর মধ্যে দিয়েই তো চলে গেলে হতো, শান্ট কেন ইউজ করলাম? গ্যালভানোমিটারের মধ্যে দিয়েই চলে গেলে তো হতো, কেন আমি শান্ট ইউজ করলাম? এক এক করে বলো, এক এক করে বলো। ভাগ হলে কি এমন লাভ হবে? কি হবে তাতে আমার? কমে গেলে কি হবে? কার মধ্যে দিয়ে কমে যাবে প্রবাহ মাত্রা? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কমে যাবে। তাতে করে কি সুবিধা হবে?
আবার বাজে কথা। গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কারেন্ট আমি কেন কমাবো? যাতে এটা নষ্ট না হয়। এই কি বোঝা গেল? সবাই বুঝলি? গ্যালভানোমিটারের অকাত বেশি নয়, ও মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলেই শেষ। আমি মাপবো অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে এখানে বিশাল কারেন্ট। এটা ধরে নাও 10 অ্যাম্পিয়ার ধরে নাও, আর এ হজম করতে পারে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই দিক দিয়ে তো 10 মিলি অ্যাম্পিয়ার গেল। বাদ বাকি যতটা কারেন্ট আছে সেটা কোন দিকে যাবে? 10 10 - 0.01 এত অ্যাম্পিয়ার শান্টের মধ্যে দিয়ে যাবে। যা- যাতে করে যাতে করে গ্যালভানোমিটারটা নষ্ট না হয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে শান্টের রোধ বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। জি বড়, এস ছোট। যদি এইখানে রোধ কম হয়, বিভব তো দুই দিকে পার্থক্য একই, যেদিকে রোধ কম হবে সেদিকে বেশি কারেন্ট যাবে। তাহলে শান্ট বেশি পরিমাণ কারেন্ট শেয়ার করে নেবে, আর গ্যালভানোমিটারকে ততটাই শেয়ার করতে দেবে যতটা গ্যালভানোমিটারের অকাত আছে, ক্ষমতা আছে পরিবহন করার, এবং গ্যালভানোমিটারকে সুস্থ করে রাখবে। কারণ ওই গ্যালভানোমিটারটাই কেবলমাত্র তড়িৎ প্রবাহ করতে পারে, এবং সেই গ্যালভানোমিটার দিয়েই আমি কিন্তু অ্যাকচুয়াল মূল প্রবাহটা মাপতে পারবো। তাহলে এখানে ফান্ডা কি বুঝলাম? ফান্ডা হচ্ছে যে অ্যামমিটার তৈরিতে, অ্যামিটার তৈরি করার জন্য গ্যালভানোমিটারের সাথে গ্যালভানোমিটারের সাথে তুলনামূলক তুলনামূলক বেশ অল্প মানের একটি রোধকে গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে, ভেরি গুড, গ্যালভানোমিটারের সাথে মিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। যাতে করে যাতে করে মূল বর্তনীর প্রবাহ, মূল বর্তনীর তড়িৎ প্রবাহের বেশিরভাগ অংশই বেশিরভাগ অংশই ওই ক্ষুদ্র রোধের মধ্য দিয়ে চলে যায়, এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে শুধুমাত্র শুধুমাত্র অ্যালাউয়েবল পরিমাণের তড়িৎ প্রবাহ যায়, এবং এটি নষ্ট না হয়। কি বোঝা গেল? এটা বোঝা গেল? প্রত্যেকে একটু আওয়াজ দাও। বুঝতে পেরেছ? এইভাবে এইভাবে গ্যালভানোমিটারের রোধ, মিটারের রোধ জি, ওই ক্ষুদ্র সমান্তরালে যুক্ত রোধ,
এটাকে এস নাম দিচ্ছি, এটাকে বলা হয় শান্ট রোধ। এস এবং গ্যালভানোমিটারে গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ পরিমাপ করে আমরা বর্তনীর মূল প্রবাহ মাপতে পারি। প্রবাহ পরিমাপ করতে পারি। মানে কি, ছবি দিয়ে আঁকলে কি হবে, এরকম করে গেল, এইটা গ্যালভানোমিটার, আর তার এগেনস্টে আমি একটা ছোট্ট রোধ দিলাম শান, এই দিক দিয়ে কারেন্ট গেল আই, এখানে কারেন্ট গেল ধরে নাও আইজি। এই এস তোমার জানা, জি তোমার জানা, তাহলে যদি তুমি আইজি তোমার এটা পরিমাপ করবে, মাপবে, নির্ণয় করবে, এটা পরিমাপ করবে, জি তোমার নোন জানা, এস তোমার জানা, এই কটা তুমি, এইগুলো তো আগে থেকেই জানা, আর এটা মাপলে সঙ্গে সঙ্গে এখান থেকে তুমি আই পেয়ে যাবে। তাহলে আইটা কি, আই পেয়ে যাবে বলছে, আইটা কি, বর্তনীর মূল প্রবাহ। এটা হচ্ছে বর্তনীর মূল প্রবাহ। তাহলে এখান থেকে আমরা কিন্তু বর্তনীর মূল প্রবাহ নির্ণয় করতে পারি। তারপর দেখো, তাহলে এই যে তাহলে অ্যামমিটার কোনটা ক্যালকুলেশন করব, তার আগে আমরা দেখি তাহলে অ্যামমিটার কোন পার্টটা। এইটা ধরে নাও বর্তনী, এইটা ধরে নাও বর্তনী, এখানে গ্যালভানোমিটার, এইখানে একটা রোধ এস, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আইএস, বিয়োগ করলেই হবে, আবার এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই। এবার বলো তো দেখি, এই যে জি, এই অংশটা, এই জি অংশটা কি, এই যে জি লেখা আছে এটা কি, এইটা হচ্ছে গ্যালভানোমিটার। তাহলে অ্যামমিটার যন্ত্রটা কোনটা, এবার বলো তো দেখি অ্যামমিটার যন্ত্রটা কতখানি, এই পুরো অংশটা হচ্ছে অ্যামমিটার, এইটা হচ্ছে তোমার অ্যামমিটার। অ্যামিটার, তাহলে অ্যামিটার মানে কি, গ্যালভানোমিটার এবং তার সাথে সমান্তরালে যুক্ত উপযুক্ত ক্ষুদ্র মানের একটি রোধ, এই দুটো মিলে যে জিনিস দাঁড়ায় সেটা হচ্ছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটার মানে কি, অ্যামমিটার মানে হচ্ছে একটি উপযুক্ত ক্ষুদ্র মানের স্থান রোধ যুক্ত, শান্ত রোধ যুক্ত গ্যালভানোমিটারই হলো অ্যামমিটার। তাহলে একটা উপযুক্ত ক্ষুদ্র মানের শান্ট রোধ যুক্ত গ্যালভানোমিটারকে আমরা বলি অ্যামমিটার। এই অ্যামমিটারটা বর্তনীর সাথে কেমন ভাবে যুক্ত হয়, এই পুরো অ্যামমিটারটা, এটা তো এ, বর্তনীর সাথে কেমন ভাবে যুক্ত হলো, এটা তো পুরো এ, বর্তনীর সাথে কেমন ভাবে যুক্ত হয়েছে, শ্রেণীতে, কারণ এটা কারেন্ট মাপে। তাহলে যে কারেন্ট মাপে তাকে শ্রেণীতে যুক্ত হতে হবে, যে দুটো বিন্দুর কিছু মাপে সে দুটো বিন্দুতে টাচ করবে, সমান্তরালে যুক্ত হবে। তাহলে অ্যামমিটার এই পুরো জিনিসটা বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত হয়, বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত হয়। এবার আমরা ছোট্ট ক্যালকুলেশনটা করে নিই।
ক্যালকুলেশন ইজ ভেরি ইজি। ক্যালকুলেশন কিন্তু প্রচন্ড সহজ, ক্যালকুলেশন নিয়ে কোনো চাপ নেই। এটা হচ্ছে আই তড়িৎ প্রবাহ, এইটাকেই আমাদের মাপতে হবে। আর এইটা হচ্ছে এস, বা আমাদেরকে এস মাপতে হবে, যা খুশি মাপতে দিতে পারে। এই ধরে নাও আইজি আমরা মেপেছি, এবার ফর্মুলা আমরা বার করবো। ধরে নাও এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি। এবার বলো তো দেখি এ এবং বি এর মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, এটা সমান ধরলাম ভি। তাহলে এবার আমার বলো, যদি এইদিকে আই কারেন্ট, আইজি কারেন্ট যায়, তাহলে এইদিকে কত কারেন্ট যাবে? কারচপের সূত্র কি বলছে এখানে? পয়েন্ট ল, আই মাইনাস আইজি যাবে এইদিকে। তাহলে দেখো, এই এ থেকে বি এ এইদিকে গেলে বিভব পার্থক্য যত, এইদিকে গেলে বিভব পার্থক্য একই হবে না আলাদা? দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য তুমি যেদিকেই যাও একই হবে। তাহলে কারেন্ট এই বরাবর গেলে কত হবে? ভিএ মাইনাস ভিবিটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গেলে কত হবে? ওহমের সূত্র কি বলছে? আই ইন্টু আর, তাহলে আইজি ইন্টু জি। আবার আবার নিচের দিকে যদি আমরা যাই, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান কি? এটা সমান হচ্ছে আই মাইনাস আইজি ইন্টু এস। এই দুটো সমান, তাহলে সমান করে দাও। তাহলে আই জি ইন্টু জি সমান আই মাইনাস আইজি ইন্টু এস। তাহলে এবার এটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে জি বাই এস সমান আই মাইনাস আইজি বাই আইজি। তাহলে এটা এলে কি হবে? তাহলে এটাকে বাম দিকে নিয়ে এসো, অর এটাকে ভাগ করলে আসবে আই বাই আইজি সমান আই বাই আইজি মাইনাস ওয়ান সমান জি বাই এস। এখান থেকে আমরা লিখতে পারি আই বাই আইজি সমান হচ্ছে ওয়ান প্লাস জি বাই এস। কি বুঝতে পারছো না পারছো না? কি ও? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই বাই আইজি সমান হচ্ছে ওয়ান প্লাস জি বাই এস। তাহলে আই সমান আইজি ইন্টু ওয়ান প্লাস জি বাই এস। তাহলে এরকম তোমাকে বলে দিতে পারে, প্রশ্ন এরকম করতে পারে। এই এই ফর্মুলাটা কখন ইউজ করবে? ধরো প্রশ্ন এরকম করেছে, প্রশ্ন তোমাকে এরকম করেছে যে বর্তনী প্রবাহ নির্ণয় করো, বর্তনী প্রবাহ নির্ণয় করো যখন যখন জি সমান 100 ওহম, এস সমান 1 ওহম এবং গ্যালভানোমিটারের প্রবাহ, এটা কিন্তু সর্বোচ্চ প্রবাহ নয়, ওই মুহূর্তে গ্যালভানোমিটারের প্রবাহ। আমরা সবসময় চেষ্টা করব গ্যালভানোমিটারের যেটা সর্বোচ্চ প্রবাহ, গ্যালভানোমিটারের যেটা সর্বোচ্চ প্রবাহ তার থেকে বেশি যেন কোনোভাবে না যায়। তাহলে গ্যালভানোমিটার প্রবাহ সমান ধরো বলে দিয়েছে 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বর্তনী প্রবাহ কত হবে দেখো তো? তাহলে এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করে কি পাবো? আই সমান 2 মিলি অ্যাম্পিয়ার, মানে 2 × 10⁻³ ইন্টু এখানে পেলাম 1 + জি কত? 100/1। তাহলে 101 হলো। তাহলে এখান থেকে পেলাম, তাহলে 202 × 10⁻³ অ্যাম্পিয়ার, মানে পেলাম 202 মিলি অ্যাম্পিয়ার, মানে কত? 0.2 অ্যাম্পিয়ার। এই ফর্মুলাটা তখন ইউজ করব। এবার প্রশ্ন যদি ঘুরিয়ে করে, সবসময় এই ফর্মুলাটা মনে রাখতে হবে। প্রশ্ন যদি ঘুরিয়ে করে, ধরো না প্রশ্নটা উল্টোটা করলো, এরকম করলো যে এই কারেন্ট মাপতে গিয়ে গেলে এইরকম একটা গ্যালভানোমিটার যে এতটা কারেন্ট মাপতে পারে, তাহলে বলো তো দেখি কত মানের শান্ট যোগ করতে হবে। তাহলে প্রশ্ন উল্টে দিল। ধরো এটা প্রশ্ন প্যাটার্ন 1, প্যাটার্ন 1। এবার ধরো নাও যে প্রশ্নটা বেশি পড়ে, এই প্যাটার্ন 2 এর প্রশ্নটা কিন্তু বেশি পড়ে। এখানে প্রশ্ন করলো, বলল
যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নির্ণয়ে বর্তনী প্রবাহ নির্ণয় করতে হলে একটি 100 ওম গ্যালভানোমিটারের সাথে কত মানের শান্ট যোগ করতে হবে? প্রদত্ত গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গ্যালভানোমিটার সর্বোচ্চ 5 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে সক্ষম। তাহলে এবার বলো তো দেখি গ্যালভানোমিটার কত করতে সক্ষম? তাহলে গ্যালভানোমিটার ম্যাক্সিমাম কত পারে? গ্যালভানোমিটারের সর্বোচ্চ প্রবাহ কত? কত দেওয়া আছে? সর্বোচ্চ প্রবাহ কত করতে পারে? 5 মিলি অ্যাম্পিয়ার। এটাকে ধরলাম মনে করি আইজি সমান দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার। বর্তনী প্রবাহ কত? এটা সমান আই সমান দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। জি সমান কত? গ্যালভানোমিটারের রোধ কত দেওয়া আছে? এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে দেখো আই, এটা হচ্ছে তোমার জি, এইটা হচ্ছে তোমার আইজি। জি সমান দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ, এটা 100 ওহম। ফর্মুলা আমার আগে কি ছিল? সেই ফর্মুলা ছিল দেখো আই বাই আইজি সমান হচ্ছে 1 প্লাস জি বাই এস। ছিল না? দেখো তো মিলিয়ে নাও। তাহলে এই যে আই বাই আইজি, এটা হচ্ছে, এটাকে আমরা এন আকারে সূচনা করব। কেন? গ্যালভানোমিটারের যত ক্ষমতা তার এন গুণ বেশি তড়িৎ পরিবহন মাপতে সক্ষম, এন গুণ। তাহলে এটাকে বলা হয় গ্যালভানোমিটার গুণক। কি বলা হয়? প্রবাহ গুণক। অ্যামমিটারের প্রবাহ গুণক। এটা মানে কি? গ্যালভানোমিটার যতটা মাপতে পারে তার কত গুণ বর্তনী প্রবাহ অ্যামমিটার মাপতে পারবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে গ্যালভানোমিটার যতটা তড়িৎ প্রবাহ প্রবাহে সক্ষম তার কত গুণ বর্তনী প্রবাহ পরিমাপে সক্ষম। কে কে পরিমাপে সক্ষম? অ্যামিটার। গ্যালভানোমিটার তো তার অকাত দেখিয়ে দিয়েছে, সেটাকে আমরা বলি এন। তাহলে এটা হচ্ছে অনুপাত। তাহলে এখানে এন বসিয়ে দাও। তাহলে এন সমান 1 প্লাস জি বাই এস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি বাই এস সমান এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। লিখতে পারি না? দেখো তো দেখি, লিখতে পারি না? তাহলে এন এর মান এখানে কত? আমাদের যে প্রবলেম সেখানে কত? তাহলে আমাদের এখানে ফর্মুলা কি পেলাম? এস সমান প্রয়োজনীয় শান্ট রোধ। এটা হচ্ছে প্রয়োজনীয় শান্ট রোধ। এস সমান জি বাই এন মাইনাস ওয়ান। যেখানে এন সমান হচ্ছে আই বাই আইজি। তাহলে প্রশ্নে প্রদত্ত কি কি জিনিস?
প্রশ্নে প্রদত্ত কি জিনিস আছে? আই সমান 5 অ্যাম্পিয়ার, আই জি সমান 5 মিলি অ্যাম্পিয়ার। 5 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 5 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। তাহলে এন সমান কত গো? আই বাই আই জি। তাহলে 5/1000 হবে। 5 ইন্টু 10⁻³ মানে 1000। প্রদত্ত জি সমান কত? জি সমান দেওয়া আছে 100 ওহম। তাহলে এই ফর্মুলা থেকে প্রয়োজনীয় শান্টের মান তাহলে নির্ণেয়, যেটা বার করতে দিয়েছে, শান্ট রোধ সমান কত হবে? জি মানে 100/1000 - 1। তাহলে 100/999 ওহম। তাহলে খুব ক্ষুদ্র, প্রায় 1/9 খুব ক্ষুদ্র রোধ আমরা যোগ করেছি। এ কি বোঝা গেল না? বোঝা গেল না? এবার প্রশ্ন 3। প্রশ্ন 3 তিনটে, এটা থার্ড প্যাটার্ন। এটা থার্ড প্যাটার্ন। কি জিজ্ঞেস করে? কখনো কখনো জিজ্ঞেস করে ফেলে যে বলো দেখি একটি অ্যামমিটার, একটি অ্যামমিটার গুণক, অ্যামমিটারের অ্যামমিটারের প্রবাহ গুণক, প্রবাহ গুণক সমান এন। প্রবাহ গুণক মানে কি শিখলাম এক্ষুনি? এন মানে কি? আই বাই আই জি। মানে গ্যালভানোমিটার যতটা পরিমাণ ক্ষমতা ওর আছে, সেই ক্ষমতার চেয়ে যত তড়িৎ প্রবাহ পরিবহন করতে সক্ষম, তার তুলনায় কত গুণ বর্তনী প্রবাহ ওই অ্যামমিটারটা মাপতে পারে, সেই গুণটাকে বলা হয় অ্যামমিটারের প্রবাহ গুণক। এইটা বলা আছে। আর কি বলা আছে? এটা প্রদত্ত, 1 নাম্বার। আর 2 নাম্বার কি বলা আছে? বললো গ্যালভানোমিটারের, কার? গ্যালভানোমিটারের, গ্যালভানোমিটারের রোধ সমান জি। তাহলে প্রশ্ন করছে বলো দেখি অ্যামমিটারের রোধ কত? অ্যামমিটারের রোধ কত? এই প্রশ্নটা করে। এই তিনটেই প্রশ্ন হয়, আর কোন ধরনের কোনো প্রশ্ন হয় না। তাহলে অ্যামমিটারের রোধ মানে কি? অ্যামমিটার কি কি দিয়ে তৈরি? কি বলছো? ছি 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 ছি। দেখো অ্যামমিটারের রোধ জিজ্ঞেস করেছি, অ্যামমিটার মানে কি? অ্যামমিটার মানে কি? অ্যামমিটার যেটাকে আমি বলছি এ, এটা মানে কি? এখানে কি থাকবে? একটা জি থাকবে, আর তার এখানে কি থাকবে? সমান্তরালে এস থাকবে। তাহলে এর রোধ, এই দুটো রোধের কি হবে? জিআরএস এর, জিআরএস এর সমান্তরাল হবে। তাহলে অ্যামমিটারের রোধ মানে হচ্ছে, অ্যামমিটারের রোধ মানে হচ্ছে, এই অ্যামমিটারের রোধ বলতে বোঝাচ্ছে গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটার এবং শান্ট, এদের রোধের, এদের রোধের কি হবে? সমান্তরাল তুল্য রোধ, সমান্তরাল তুল্য রোধ। তাহলে মনে করি তুল্য রোধ। তাহলে এবার বলো, তাহলে জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, শান্টের রোধ কত হয়? কি ক্যালকুলেট করলাম এখন? জি বাই n-1 ক্যালকুলেট করলাম না? করলাম না? তাহলে তুল্য রোধ যদি আর হয়, অ্যামমিটারের তুল্য রোধ, অ্যামিটারের তুল্য রোধ সমান যদি আর হলে আমরা কি লিখতে পারি? 1/r
সমান 1/g প্লাস n মাইনাস 1/g। লিখতে পারি না পারি না? লসাগু করো তো দেখি। জি লসাগু 1 প্লাস n মাইনাস 1, তাহলে n/g। তাহলে এখান থেকে আমরা কি পাবো? তাহলে তুল্য রোধ সমান পাবো R ইকুয়াল টু G/n। তাহলে এস সমান কি দাঁড়িয়েছিল? এস সমান কি দাঁড়িয়েছিল? শান্টের রোধ G/n-1। আর সমান কি দাঁড়ালো? G/n। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে কি ছিল? প্রশ্নে কি প্রদত্ত ছিল? প্রদত্ত n সমান কত দেওয়া ছিল? সাপোজ ধরে নাও 100 দেওয়া আছে, কথার কথা বলছি। 1000 ছিল আমাদের প্রশ্নে, 1000। আর জি সমান কত দেওয়া ছিল? 100। তাহলে তাহলে এখানে শান্ট রোধ কত? এটা তো গ্যালভানোমিটার রোধ। এটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে। গ্যালভানোমিটার রোধ দেওয়া আছে। তাহলে শান্ট রোধ কত হতো? ক্যালকুলেট করলাম। এস সমান G/n-1। তাহলে জি মানে কত? 100, বাই এন মানে 1000-1 মানে হচ্ছে 100/99 ওহম। আর এটা শান্ট গ্যালভানোমিটার, এই দুটো মিলে হয় অ্যামমিটার। তাহলে অ্যামমিটারের তুল্য রোধ কত? অ্যামিটারের তুল্য রোধ আর সমান কি হয়? G/n। তার মানে জি মানে কত? 100/1000 সমান হচ্ছে 0.1 ওহম। তাহলে এইটুকু আমরা শিখলাম আজকে। এইটুকু আমরা শিখতে পারলাম তো। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে আদর্শ, এখান থেকে আমরা দেখতে পেলাম যে আই সমান, ফর্মুলা যেগুলো পেলাম, আইজি ইন্টু 1 প্লাস G/s। আর কি পেলাম? এস সমান G/n-1, আর সমান G/n। এবার এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে আদর্শ অ্যামমিটারের রোধ কত হবে? আদর্শ অ্যামমিটারের রোধ সমান কত? আদর্শ মানে কি? আদর্শ মানে কি? আদর্শ মানে এই যে গুণক, এই গুণকটা অনেক হবে। অ্যামমিটার গ্যালভানোমিটার কিছুই মাপতে পারে না, তাও বিশাল বাইরের কারেন্ট মাপছে। মানে এই যে I/IG যেটা, এই আইজি তো নিজের অকাত ক্ষমতা, আর এটা হচ্ছে কতটা মাপবে। তার মানে আদর্শ হতে গেলে আই হবে অনেক বেশি, কিন্তু আইজি হবে অনেক কম। তাহলে বলো তো দেখি এন কেমন হবে? খুবই বেশি, খুবই বেশি, খুবই বেশি। তাহলে আর কত হবে? এইটাই তো চেয়েছি, রোধ মানে তো এইটা চেয়েছি, এইসব শান্ট ফান্ড চাইনি। তাহলে তখন আর সমান হবে G/n। এটা খুবই নগণ্য। খুবই নগণ্য মানে কি? রোধ 0 হবে। আদর্শ কি কোনোদিন এক্সিস্ট করে? আদর্শ মানে হচ্ছে আইডিয়াল কেস, যেটা বাস্তবে এ কোনোভাবেই এক্সিস্ট করে না। কারণ এখান থেকে আমরা কি লিখবো? ইম্পর্টেন্ট একটা তথ্য, শর্ট কোশ্চেনে প্রায় পড়ে, সেটা হচ্ছে আদর্শ অ্যামিটারের তুল্য রোধ সমান 0। আর আদর্শ জায়গায় বাস্তব যদি বলি, অ্যামিটারের তুল্য রোধ সমান G/n। শান্টের তুল্য রোধ কত? শান্টের রোধ তুল্য রোধ নয়, রোধ প্রয়োজনীয় শান্টের রোধ G/n-1। আই সমান কত? আইজি ইন্টু 1 প্লাস G/s। এই কটাই মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজ তবে এইটুকু থাক। ওকে, তাহলে নেক্সট ডে আমরা পড়বো ভোল্টমিটার। ভোল্টমিটার যেহেতু খুব সহজ, কুইক হয়ে যাবে, শান্ট ফান্টের গল্প নেই, ঝপাং করে হয়ে যাবে। তাই ভোল্টমিটারের পরে আমরা হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ আর মিটার ব্রিজটা পড়ে ফেলবো।
এগুলো হচ্ছে ভেরি ইজি। ওকে, তাহলে গুড নাইট, চলো বাই।